বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। অনুশোচনা নেই আওয়ামী লীগের, পতনের জন্য ষড়যন্ত্রকেই দুষছে। এরপর জানাবো কোম্পানিগঞ্জে যুবদল নেতা খুন। সর্বশেষ জানাবো এমন দেশ গড়তে চায় যেন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে, বলেছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুশোচনা নেই আওয়ামী লীগের, পতনের জন্য ষড়যন্ত্রকে দুষছে। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর 3 মাসের বেশি সময় কেটে গেছে, তবে নিজেদের কৃতকর্ম নিয়ে দলটির কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। বিশেষ করে গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেই দায় স্বীকার করে এখনও দলটিকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ছাত্র আন্দোলনে গত 24 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এটা একটা বিরাট চক্রান্ত। সেটা তো বোঝাই যাচ্ছিল। ক্ষমতা হারানোর 3 মাস পর আওয়ামী লীগ একই সুরে কথা বলেছে। গণ অভ্যুত্থান যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল তা ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগ বিশ্বাস করে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। সাবেক নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেছিলেন, স্বাধীনতার যুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার যেভাবে বল প্রয়োগ করে এবং তাতে যত মানুষ হতাহত হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজরবিহীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 8.5 শতাধিক মানুষের বেশি নিহত হন, যাদের বেশিরভাগই মারা যায় গুলিতে। এছাড়া আহত হয় 20,000-এরও বেশি। তাদের মধ্যে অনেকে হাত পা এবং চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ। কিন্তু হতাহতের এসব ঘটনায় পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ। শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এই আন্দোলনে একটি তৃতীয় পক্ষ রয়েছে যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে, বলেন নাসিম। আওয়ামী লীগ এসব কথা বললেও পুলিশ, বিজিবি ও দলটির বন্দুকধারী নেতাকর্মী যে আন্দোলনকারীদের উপর গুলি চালানো অসংখ্য ছবি ও ভিডিও তখনই সামনে আসে। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে বড় একটি অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আশক হিসাবে ওই সময় বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত 1000-926 জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হন। এর বাইরে অসংখ্য মানুষ গুমের শিকার হন, যাদের কেউ কেউ শেখ হাসিনার পতনের পর এখনো ফিরে আসছেন। যদিও গুম হওয়া ব্যক্তিদের একটি বড় অংশ এখনো কোনো সন্ধান পায়নি পরিবার। এর বাইরে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, বিদেশি বিপুল অর্থ পাচার সহ আরো অনেক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগের গত 3 মেয়াদের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে 12 থেকে 15 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অর্থ পাচার করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিদের অনেকে বিদেশে বিপুল সম্পত্তির মালিকও হয়েছেন। আওয়ামী লীগ তো আসমান থেকে আসা কোনো দল নাই, আমরা সবাই মানুষ, কাজেই দেশ পরিচালনার সময় কিছু ভুল হওয়া স্বাভাবিক। কিছু ভুল ত্রুটি তো ছিলই, বলেন বাহাউদ্দিন নাসিম। গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা আকস্মিকভাবে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। এর মধ্যে জনক্ষোভের মুখে বিভিন্ন স্থানে দলটির কার্যালয়ের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটতে থাকে। গত 3 মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ দেশও ছেড়েছেন, অনেকে আত্মগোপনে রয়েছেন। নাসিমের দাবি, আত্মগোপনে যাওয়া ছাড়া উপায় ছিল না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 2 শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। একইভাবে দলটির অন্যান্য নেতাকর্মীদেরকেও অসংখ্য মামলার আসামি করা হয়েছে এবং এখনো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী অবশ্য এসব মামলাকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। জুলাই থেকে গত 4 মাসে হামলায় দলটির কয়েক শত নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে সম্প্রতি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বাতিল করা হয়েছে 15 আগস্ট শোক দিবস, সংবিধান দিবস সহ জাতীয় 8টি দিবস। এখন গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের বিচার করার উদ্যোগ দেখা যাচ্ছে। এমনকি দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবি করেছেন অনেকেই। এগুলোর সবই ষড়যন্ত্রের অংশ বলেছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এসব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নিয়মিতভাবেই এখন আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার
একাধিক ফোন আলাপও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যদিও ফোন আলাপগুলো আসল কিনা বিবিসির পক্ষে স্বাধীনভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি। দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে তা অবশ্যই স্বীকার করেছেন নেতারা। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু নেতাদের সঙ্গেই নয়, সাধারণ কর্মী ও মানুষের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। গত 10 নভেম্বর ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নূর হোসেন দিবস পালনের ডাক দেয় আওয়ামী লীগ। যদিও দলটির কর্মী সমর্থকদের মাঠে সেভাবে নামতে দেখা যায়নি। সাম্প্রতিক এই কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাধারণ মানুষ ও রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দেখায় সেটিও বুঝতে চেয়েছে আওয়ামী লীগ। তবে আপাতত সরকার বিরোধী বড় কোনো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা দলটির নেই বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বলেন, পরিস্থিতি বিবেচনায় যে ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন সেটি আমরা নেব। কোম্পানীগঞ্জে যুবদল নেতা খুন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোহাম্মদ ইউনুস আলী ওরফে এরশাদ নামে এক যুবদল নেতাকে ছুরিকাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল 10:30টার দিকে উপজেলার চরফিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে হামলার শিকার হন তিনি। নিহত মোহাম্মদ ইউনুস আলী এরশাদ চরফিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি। ইউনুস উপজেলা দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামের রইসুল হকের ছেলে। তিনি পেশায় একজন নৌকার মাঝি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, খুনের বিষয়টি শুনেছি, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ জয়নাল আবেদিন আলমগীর অভিযোগ করে বলেন, গত 6-7 মাস আগে মুসাফর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী আমার থেকে 30,000 টাকা নিয়ে মুসাফর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুসাফর ক্লোজারের পশ্চিমের দায়ের খালটি ইজারা দেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালটি দখল করতে মরিয়া হয়ে ওঠেন স্থানীয় কয়েকজন। গত বুধবার বিকেলে স্থানীয় সমীর খান, জাবেদ, ওবায়দুল্লাহ খান সহ 10-15 জন দায়ের খালে আমাদের মাছ ধরার জাল কেটে তাদের জাল বসিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার এখন নেই, তাদের সময় দেওয়া ইজারা বাতিল, এ কথা বলে তারা খালটি দখলে নেন। চরফকিরা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী বিপ্লব বলেন, বৃহস্পতিবার গুচ্ছগ্রামের ঘাট এলাকায় একই ভিত্তিতে মাটি ফেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এর সঙ্গে মুসাফরের খাল দখলের বিষয়টিও জড়িত। ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন দেশ গড়তে চাই যেন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে, বলেছেন তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর লোকসর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই আকাঙ্ক্ষার কথা বলেন। সবাই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণ মালিকানা ও অংশীদারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেল নিশ্চিত করা হবে, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউই আইনের ঊর্ধ্বে না। তিনি বলেন, আজ আমরা এখানে উপস্থিত রয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে, সেটাই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মধ্যে একটি বিষয়ে আদর্শিক ঐক্যমত্য রয়েছে, আর সেই বিষয়টি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চায় বলেও জানান তারেক রহমান। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্য দেয় কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা সংবাদ। সর্বশেষ সত্য খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সত্য খবর ছড়িয়ে দিন।